সো ওয়েলকাম কমলাকান্দ পাঁচগাঁও। জাস্ট দেখুন সামনের ভিউটা, যেখানেই পাহাড় শুরু সেখানেই আমাদের বাংলাদেশ শেষ। যেখানেই পাহাড় শুরু সেখানেই যেন বাংলাদেশের শেষ সীমা। এক পাশেই ভারতের মেঘালয় সীমান্তের পাহাড়ি দৃশ্য, অন্য পাশে বাংলাদেশের বিস্তীর্ণ সবুজ প্রকৃতি। দুই সৌন্দর্যের মিলনে গড়ে উঠেছে এক অপূর্ব ভূখণ্ড। মজার বিষয় হলো একই আকাশের নিচে থেকে, একই মাটির উপরে থেকেও আমাদের পরিচয় আলাদা, আমাদের মানচিত্র আলাদা। তাই পাহাড় ও বিস্তীর্ণ সবুজ প্রকৃতির মাঝখান দিয়েই চলে গেছে কাঁটাতার, আলাদা করে দিয়েছে দুটি দেশকে। তবে এখানে আসলে পাহাড়, সবুজ মাঠের ধান, নদী আর গ্রামীণ জীবনের শান্ত ছোঁয়া হৃদয়কে করে প্রশান্ত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কলমাকান্দা, পাঁচগাঁও ও মেঘালয়ের সীমান্তবর্তী এলাকার পাহাড়ি সৌন্দর্য। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম কমলাকান্দ পাঁচগাঁও। আমরা ট্রেন থেকে নেমেই কিন্তু রওনা হইলাম সেই মেঘালয়ের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল পাঁচগাঁও দেখার জন্য। এবং সামনে দুপাশেই কিন্তু দেখা যায় পাহাড়। ভাই অসম্ভব সুন্দর একটা গ্রাম ভিজিট করছি আজকে। জাস্ট সামনের দিকে দেখুন যে কি অপরূপ দৃশ্য। এবং এ পাশে কিন্তু বিশাল বড় বড় পাহাড় দেখা যায়। হচ্ছে আপনার ধোলাইখালী নদী, এবং বাম সাইডে চলে গেল কমলাকান্দা, সোজা চলে গেল বারোহাট্টা এবং মোহনগঞ্জ। আর নদীর পানিটা দেখুন, খুব সম্ভবত বৃষ্টি হয়েছে কোনো দিকে, যার কারণে পানি খুবই ঘোলা। আপনারা যখন স্টেশনে নামবেন, এরপরে এই ব্রিজের এখানে আসলেই, মানে ব্রিজের মাথায় আসলেই কমলাকান্দর জন্য অটো, বাইক এগুলো পাবেন। পার পার্সন কত 60-70 টাকা করে নিবে এরকম। এই হচ্ছে এখানকার 3 রাস্তার মোড়। আপনি যখন স্টেশনে নামবেন, এরপরে ধোলাইখালী নদীটা পার হইলে এটা চলে গেলে হচ্ছে মোহনগঞ্জ, এটা হচ্ছে কমলাকান্দ, আর এটা হচ্ছে নেত্রকোনা। মানে আপনি এদিক দিয়ে সরাসরি ঢাকায় যেতে পারবেন, অথবা সরাসরি ঢাকা থেকে এখানে বাসও আসে, বাইক নিয়েও আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন। তো যাক, আমরা দেখি এখান থেকে এখন কোনো একটা গাড়ি নিয়ে যাব একদম কমলাকান্দ। তো 3টা রাস্তা এখান থেকে ভাগ হয়ে গেছে। এই পাশে অটো, এদিকে আরও অনেক বাস, আপনি হচ্ছে বাইকও পাবেন। তো রাস্তাটা জুড়েই কিন্তু এখন মা বোনেরা ধান মাড়াই করতেছে। এই যে দুপাশেই কিন্তু রাস্তার উপরে ধান শুকানো হচ্ছে। তো আসলে এই অঞ্চলের মেয়েরাও কঠোর পরিশ্রমী। আপনার এদের হচ্ছে মেইন যে সুখ, যে হ্যাপিনেস, সেটা হচ্ছে যখন ধান ঘরে ওঠে, গোলা ভর্তি ধান যখন তারা নিয়ে ফেরে। তো এই জিনিসটা আপনি এই অঞ্চলে আসলে দেখবেন। তো এখানে তো পানি ওঠে, যার কারণে দেখেন আমরা অনেক সময় বলি যে রাস্তাতে ধান কেন শুকায় বা কেন খড় শুকায়, কারণ আর কোনো জায়গা নাই এই মানুষগুলোর। তো এখন এটা ইলিগাল যে রাস্তার উপরে কেন ধান শুকায়, এই কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে তাদেরও জীবিকার প্রধান যেই কৃষি বা এই ধানগুলো দেখেন সব চারিদিকে কিন্তু পানি, যার কারণে ওরা রাস্তায় কিন্তু এই ধানগুলো শুকায়। জিনিস দেখেন, এখানে যারা বসবাস করে ঘুম থেকে উঠেই এরকম পাহাড়ি দৃশ্য তারা উপভোগ করে। ভাই রে ভাই, যে কই বসবাস করে এখানকার মানুষেরা। এবং ওদের বাড়ি ঘরগুলো দেখেন। আমরা এখানে এসে হোটেলে থাকি, হোটেল খুঁজে, আর এরা এখানে থাকে, এখানেই জন্ম, এখানেই বড় হয়, এখানেই বেড়ে ওঠে। চন্দ্রডিঙ্গা পাহাড়, তো ঠিক এইখানে হচ্ছে অনেকে আসে পর্যটকরা। তবে আমাদের বিজিবি ভাইরা এখানে চেকপোস্টে আছে, আপনাকে একদম পাহাড়ের পাশে যাইতে দিবে না। দুই পাশেই কিন্তু দোকানপাট, এইদিকেও কিন্তু অনেক কসমেটিকের দোকান এবং মুদিখানার দোকান আছে, কিছু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য। তো আমি জাস্ট একটু দেখাই যে এখানেই হচ্ছে লেখা আছে সাবধান, বাংলাদেশ সীমানা শেষ। এবং এখানে আমাদের বিজিবি ভাইরা থাকেন, সাবধান। তবে কিছু কিছু মানুষের জন্য, মানে কি ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা বলে যে এইখানে ফটোশ্যুট করতে পারবে আর কি, যেহেতু সামনে পাহাড়ি দৃশ্য, অনেকেই আসে পর্যটক। আর জাস্ট এইখান থেকে দেখেন যে পুরো মাঠ আর একদম শেষ সীমান্তে পাহাড়গুলো দেখা যায়। আর ওইদিকে আমাদের বাংলাদেশি বাড়ি ঘর আছে, মানে যারা বসবাস করে। তবে যারা দূর থেকে আসে, যেমন আমরা ধরেন ওই যে ঢাকা বা ওই দিক থেকে খুলনা, মেহেরপুর থেকে আসতেছে, আমাদের জন্য কিন্তু এই লোকাল বাড়িগুলো ভিজিট করা নিষেধ আছে আর কি। এই যে জাস্ট এইখান থেকে দেখেন যে পুরো মাঠ জুড়ে গরু চড়তেছে, আর ঠিক
এই সবুজ পাহাড়। তবে আজকের ওয়েদারটা কি যে প্রচুর মেঘ, যার কারণে একটু ডার্ক, ভালো লাগতেছে, হাওয়াটা সুন্দর এবং এখানকার লোকাল মানুষদের দেখতেছি। দেখেন যে এখানকার রাস্তাঘাট, নামতে হবে নাকি? এ তোমার নাম কি? হাই টাটা। কি এখানে মামা সব গারো? মানে এখানে কিন্তু আমাদের গারো ভাই বোনেরা বসবাস করে, তো তাদেরই সন্তানেরা স্কুল থেকে আসতেছে আর কি। আর আমি আজকে লুঙ্গি পরছি, মানে যেহেতু একটু গ্রামের সাইডে যাচ্ছি, একদম পাহাড়ের পাশে, যেন আমাকে একদম সাধারণ মানুষ মনে হয় যে এখানকার। আর এটা একটা ঝিরি না? ও, যে ঝর্ণাটা আপনাদের দেখালাম, ওই ঝর্ণার পানি হচ্ছে এইটা। এখানে কি এমপি বাড়ি? আচ্ছা, এই যে এটা হচ্ছে সেই এমপির বাগান বাড়ি। ও, এখান থেকেই তাহলে অনেক ভিডিও মানুষে নেয় আর কি। এই পাশেই হচ্ছে ঝিরিটা, আর এদিকেই সেই এমপির বাড়ি। আমরা কিন্তু এখন এই সিঁড়ি দিয়েই নামবো পানিতে। আর যখন আপনি এই দিক দিয়ে যাবেন, এই ভিউটা দেখতে পাবেন, দুই পাশেই বিশাল বড় পাহাড়, আর ঠিক এখানে এই পুকুরটা, খুবই চমৎকার দৃশ্য। আপনারা চাইলে এখানে গোসলও করতে পারেন, আর সাথে টয়লি আনবেন, তাহলে এই সুন্দর একটা পুকুরে গোসল করতে পারবেন। হ্যাঁ, কি সুন্দর। এবং এটা হচ্ছে এমপি বাড়ি বলা হয়। 2 বছর আগে নাকি মারা গেছেন, তো উনার খুব ইচ্ছা ছিল এখানে নাকি একটা বাগান বাড়ি দিয়ে এই পাহাড়গুলো দেখবে। বাসা হচ্ছে কিশোরগঞ্জে ছিল। কিশোরগঞ্জে মামা? কিশোরগঞ্জে ছিল। তো উনার এই জিনিসটা আমার ভালো লাগছে, যে একটা মানুষ কতটা শৌখিন হলে, কতটা ভ্রমণ পিপাসু হলে এইখানে এসে পুকুর করে এই ভিউটা উপভোগ করতো। এই জায়গাটা হলো এমপির বাড়ি, মানে অনেক পর্যটক আসে ঘুরবার জন্য, মানে যে বাগান বাড়ি দেখতে যায়। আর পাশে ইন্ডিয়া যে পাহাড়, সুন্দর, অনেক সুন্দর দৃশ্য এই জায়গায় দেখতে হয়। এখানে স্পট কয়টা আছে? এখানে স্পট আছে, এই যে চান্দডিঙ্গা একটা হয়েছে পাশে, চান্দডিঙ্গা স্পট, আর এটা বাগানবাড়ি স্পট, পাশাপাশি 2টা স্পট। তার পশ্চিমে হলো শহীদের মাজার আছে, মামানের টিলা আছে, আর সরু নদী আছে, লালমাটি পাহাড় আছে, একটা আছে পাতলাবন। ওনার সাথেই হচ্ছে আমি ঘুরতেছি বাইকে। তো আপনারা যখন আসবেন, মামার বাইকের নাম কি? মোহাম্মদ জামাল উদ্দিন। তো আপনারা ওনার বাইকে কিন্তু সব কিছু ঘুরতে পারেন। নাম্বারটা বলে দেন। 01733743606। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি হচ্ছে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বাড়ি। এই যে এই বাড়িটা দেখেন, যে শেষ বাড়ি, এরপরে আর কোনোই বাড়ি নাই। এরপরই হচ্ছে পাহাড় এবং ইন্ডিয়া শুরু। আর ঠিক এই রাস্তা দিয়েই ঝিরি থেকে পানি আসতেছে। এই যে এই দিক দিয়েই কিন্তু পানিটা আসে। এবং যদি আপনারা ড্রোন শুটে দেখেন, তাহলে বিশাল একটা ঝর্ণা দেখতে পাবেন। কি অপরূপ লাগতেছে, যে কত সুন্দর। ভালো আছেন? বাহ। এই যে ঝিরির পানিতে দেখেন, উনি হচ্ছে ওনার শখের বাইকটা পরিষ্কার করতেছে। যদি আপনাদের একটু দেখে কাছে যাই, আমি কিন্তু একদম কাছে, যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই জায়গায় দাঁড়াই আছি। এই যে কি দৃশ্য। আর ওপাশে গরু চড়াই হচ্ছে, আমাদের বাংলাদেশের ছাগল, সব কিছু। কি সুন্দর ঠান্ডা পানি। সারাদিন ছোটাছুটি করতে করতে এই পানির যখন স্পর্শ নিলাম, অন্য রকমের একটা অনুভূতি। আরও এই যে উপরে সব বিএসএফরা থাকেন, একদম কাটা তার দেখা যায়। আর এখান থেকেই আমাদের বাংলাদেশ শেষ, মানে আর বাড়ি ঘর নাই। এপাশে আর কেউ বাড়ি করতে পারবে না। এরা বসবাস করে, এদের ছোটো ছোটো বাচ্চা এদিকেই খেলাধুলা করে। দেখেন যে বিশাল ঝর্ণা, সেই মেঘালয়া সীমান্ত থেকেই কিন্তু এই পানিগুলো আসতেছে। এদিকে হচ্ছে সবই ভারতের সীমান্ত। আগে যাইতে দিত, বাট এখন সেই ঝর্ণা পর্যন্ত আর যাইতে দেয় না। বিএসএফরা দেখলে অনেক প্রবলেম করে। তো আপনারা এত দূর পর্যন্ত এসে এই ঝিরিতে গোসল করতে পারেন, অথবা একটু সময় কাটাতে পারেন, ফটোশ্যুট করতে পারেন। আর পুরোটাই জঙ্গল, আমাদের বান্দরবনের মতো পাহাড় এগুলো, যে এত ঘন জঙ্গল। বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্ত অপ্রতিম সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় মানেই যেন মেঘে ঢাকা পাহাড়, অসংখ্য ঝর্ণা আর সবুজে মোড়া প্রকৃতি। আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই মেঘালয়াতে, আর সেই পানি প্রবেশ করে হাওরে।
তাই বর্ষার সময় আমাদের হাওর পানিতে থই থই করে। তবে অবাক হয়ে দেখছিলাম দুই দেশের সীমানা, একটু আফসোস থেকেই যায়, কারণ যেখানেই পাহাড় শুরু সেখানেই বাংলাদেশ শেষ। কি এক অদ্ভুত সীমানা! এত কাছে এসেও পাহাড় ছুঁতে পারছি না। দূর থেকে প্রকৃতির সৌন্দর্য দেখেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। মাঝে মধ্যে মনে হচ্ছিল দুই একটা পাহাড়ও যদি আমাদের মধ্যে থাকতো কতই না ভালো হতো। যাই হোক, বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত জুড়ে বিশাল বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে। নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর এবং সুনামগঞ্জের তাহিরপুর এলাকা থেকে মেঘালয়ের পাহাড়ি দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এখানকার মানুষের জীবনযাপন অনেকটাই সহজ সরল ও প্রকৃতি নির্ভর। স্থানীয় মানুষ কৃষিকাজ, মাছ ধরা ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। পাহাড়ি ঝর্ণা, সবুজ টিলা এবং গ্রামীণ সংস্কৃতি এই অঞ্চলের বিশেষ আকর্ষণ। পাহাড়ের ঢালে গরু ও মহিষ চড়ে বেড়ায়। প্রকৃতি, নদী, পাহাড় আর মানুষের সহজ জীবন সবকিছু মিলিয়ে পাঁচগাঁও যেন বাংলাদেশের এক লুকানো সৌন্দর্যের নাম। গাইজ, আমরা এখন হচ্ছে সেই জিরো পয়েন্টে আছি। সামান্য একটা প্লার ভাগ করে দিয়েছে দুইটা দেশকে। তো এই পাশে হচ্ছে সব পাহাড়, এই পাশে হচ্ছে একদম সমভূমি প্লেন। তো এই সেই জিরো পয়েন্ট, এবং এটাকেই বলা হয় নো ম্যানস ল্যান্ড। দেখেন শুধু এই ছোট্ট একটা প্লার, এই যে এটা হচ্ছে বাংলাদেশ লেখা আছে, আর এর পাশেই হচ্ছে ভারত, এই যে ইন্ডিয়া। যদি এটা আমার দেশের অংশ হইতো, আমিও ওই পাহাড়ে ট্রেকিং করে উঠতাম। কত সুন্দর হইতো যদি এই কাঁটাতার না থাকতো, এই ভিসা পাসপোর্ট না থাকতো। মুক্ত পাখির মতো আমরাও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতাম। কি সুন্দর যে একই আকাশের নিচে থেকে, একই মাটির উপরে থেকে আমাদের পরিচয় আলাদা, আমাদের মানচিত্র আলাদা। এখানে একটা ব্যাপার আছে, ওই পাশে হচ্ছে যে মানুষগুলো আছে তাদের তো ওগুলো বিক্রি করতে হবে। তো তখন ওরা হচ্ছে এই পাশে বিক্রি করে। তো এই পাশের মানুষেরও একটা কর্মসংস্থান হয় ছোটোখাটো। ওই পাশে যারা পাহাড়ি বসবাস করে ওদেরও একটা ছোটোখাটো কর্মসংস্থান হয়। তো যার কারণে এটা একটু স্যাক্রিফাইস করা হয়। এই দেখবেন যে সীমান্তে কসমেটিক এগুলো বিক্রি হয়, খুব সুন্দর চকলেট, কসমেটিক, তারপরে হচ্ছে এই লোশন, মানে প্রোডাক্ট আর কি। বাপরে, এখানে পানি, আর এই জায়গায় আমাদের বাংলাদেশি সব গরু ছাগল চড়াই করে। কি কষ্ট! আমরা কিন্তু এখন ময়মনসিংহ বিভাগ শেষ করে সিলেট বিভাগে প্রবেশ করব। তো সামনে যে ব্রিজটা, এটাই কিন্তু ডিভাইড করে দিয়েছে দুইটা বিভাগকে। ময়মনসিংহ 4টা জেলা নিয়ে বিভাগীয় একটা শহর ময়মনসিংহ। তো এই যে দেখেন, যেটা হচ্ছে মহিষখোলা সেতু অ্যান্ড ময়মনসিংহ বাই বাই, সিলেট ওয়েলকাম। এই যে এখানে দেওয়াই আছে সড়ক বিভাগ, নেত্রকোনা শেষ। এখানেই কিন্তু ময়মনসিংহ বিভাগ শেষ এবং নেত্রকোনা জেলা শেষ। এই যে সড়ক বিভাগ নেত্রকোনা, মহিষখোলা সেতু। আর এপাশেই কিন্তু ময়মনসিংহ আপনার 85 কিলোমিটার, নেত্রকোনা 48 কিলোমিটার। তো এইটা কিন্তু সিলেটের ভিতরেই পড়ে না? হ্যাঁ, এটা অর্ধেক। আচ্ছা, আমার কাকু বলছে নদীটার অর্ধেক হচ্ছে সিলেট আর অর্ধেক ময়মনসিংহ। আপনারা ময়মনসিংহের? বাহ, এক লাফ মারলেই সিলেট না? ওকে, আল্লাহ হাফেজ। নেত্রকোনা, ময়মনসিংহ। তো আমরা হচ্ছে এখন সিলেট বিভাগে প্রবেশ করতেছি। ভাই, আসলে সীমান্তগুলো খুবই ইন্টারেস্টিং, কারণ আপনি যখন সিলেটেও যাবেন, এই যে পাহাড়গুলো, যে জাফলং বলেন, সাদা পাথর বলেন, তখন কিন্তু এই মেঘালয়ের পাহাড়ি দেখতে পাবেন। আবার ওইদিকে আসাম চলে গেল। এই যে এই নদীটাই কিন্তু ডিভাইড করে দিয়েছে এটা। আচ্ছা, এই নদীটা হচ্ছে ইন্ডিয়ার নাকি একদম সাগর থেকে আসতেছে এই নদী, এবং মিশতেছে আমাদের হাওরে, টাঙ্গর হাওরে, হাওরে মিল। আর এই হাওরের পানি আবার সাগরে যায় না? হাওরের পানি হয় তো এই যে নদীটা, এক পাশ হচ্ছে ময়মনসিংহ, এক পাশ সিলেট।
ভারতের মেঘালয় থেকে আসা মহিষখোলা নদী আলাদা করেছে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগকে। তবে এই রাস্তাটি ময়মনসিংহ বিভাগের দুর্গাপুর ও সিলেট বিভাগের সুনামগঞ্জকে সংযুক্ত করেছে। এই পথ ধরেই কলমাকান্দা, পাঁচগাঁও, এরপর মহিষখোলা হয়ে নীলাদ্রি লেক হয়ে আমরা বারিক্কা টিলায় চলে যাব, সেইখান থেকে আনোয়ারপুর। সত্যি বলতে এই রুট আমার জীবনের অন্য রকমের অ্যাডভেঞ্চার। পুরো রাস্তা জুড়েই একপাশে পাহাড়, অন্য পাশে হাওর, সাথে কাদামাটির রাস্তা। গ্রামের ভিতর দিয়ে চলার সময় দেখা যায় রাস্তার উপরেই ধান শুকানো হচ্ছে, কোথাও আবার শুকনো খড়। বেশিরভাগই এখানকার মেয়েরাই এই কাজগুলো করছিল, তাই মনে হলো এই অঞ্চলের মেয়েরাও অনেক সংগ্রামী। হঠাৎ আকাশে কালো মেঘ জমতেই শুরু হয় ছোটাছুটি। কেউ দ্রুত ধান ঘরে তুলছে, কেউ বা খড়। সেই দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক জীবন্ত অধ্যায়। যাওয়ার পথে কখনো পাকা রাস্তা, আবার কখনো কাঁচা রাস্তা, ছোট ছোট গ্রামীণ বাজার। তবে সুনামগঞ্জে প্রবেশের পর পুরো রাস্তাটাই ছিল কাদামাটির, কিছু কিছু জায়গায় ইটের রাস্তা। তাই এই অঞ্চলের মানুষের যাতায়াতের বেশ ভোগান্তি। কাদা পানি থাকায় অটো তেমন চলে না, বাইকই একমাত্র বাহন। তবু এই পথের সৌন্দর্য যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। দূরের মেঘ, পাহাড়ের নীরবতা আর হাওরের শান্ত পানি। এই পথ শুধু একটি গ্রামের রাস্তা নয়, এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রকৃতি, সংগ্রাম ও সৌন্দর্যের এক বাস্তব প্রতিচ্ছবি। এখন কিন্তু সুনামগঞ্জ জেলায় প্রবেশ করলাম, মানে যেটা সিলেট বিভাগের। তো যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম, যেহেতু একদম সিলেটের সীমান্তবর্তী এলাকা, এদিকে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে কিন্তু রাস্তাগুলো ভেঙে যায়। ভাইয়া এই দিক দিয়ে যাইতে পারবো না, কিন্তু আস্তে 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 পড়ে যাবো। তো আমরা একটু নেমেই দাঁড়াই। ওয়েট, হ্যাঁ যাইতে পারবেন? যান বাবা, ওরা কিন্তু এক্সপার্ট অনেক বাইকে। এটা হচ্ছে সিলেটে প্রবেশ মুখে প্রথম বাজার পড়ে। এই বাজারের নাম কি? মহিষখোলা বাজার। ভাই রে ভাই, আস্তে আস্তে ভাই। যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো বাজারের রাস্তাঘাট মানে কাদা পানি। তবে এখানকার বাইকাররা খুবই এক্সপার্ট, আমরা হলে পড়ে যেতাম স্লিপ করে। তো যাই হোক, সারাদিন ঘুরলাম, এখন যাই সুনামগঞ্জে, ওখানে আজকে নাইট স্টে করবো। কালকে হয়তো সুনামগঞ্জের আশপাশ এলাকা টাঙ্গর, হাওর ঘুরতে পারি। এরপরে আমরা সিলেটেও যাইতে পারি, অথবা সুনামগঞ্জ থেকে ঢাকাতেও ব্যাক করতে পারি। ওরে, তো আসলে বৃষ্টিপাত হলে এই অঞ্চলের রাস্তাঘাটগুলো একটু অসুবিধাই হয়। বাবা, এখানে তো পানি জমে গেছে, বোঝাই মুশকিল কোথায় গর্ত। আস্তে আস্তে, হ্যাঁ। আর এই পাশে সব চায়ের দোকান। হাওরের মিক্স এরিয়া এটা। বাম পাশটায় পাহাড়ি জীবনযাপন, মেঘালয় শেষ, সমতল শুরু। আর এই পাশটাতে কিন্তু টাঙ্গর হাওরটা শুরু হয়েছে। আর এখন বর্ষার একেবারে শুরু পর্যায়ে পানি মাত্র আসা শুরু করছে, অথচ পানি কিন্তু একদম রাস্তার লেভেলের কাছে চলে আসছে। পানি হলেই তো এই রাস্তা ডুবে যায়। হ্যাঁ, ফুল বর্ষায় কিন্তু এখানে রাস্তাগুলো পানির তলে চলে যায়। আচ্ছা, আর সামনেই হচ্ছে দেখেন, আমরা মানে আর যাইতে পারবো না এখানে, এখান থেকে আর যাইতে পারবো না ভাই। রাস্তা তো পুরা দেখতেছি ভাঙ্গা ভাই রে। ও, আর যাওয়া যাবে না। এখানেই কিন্তু আপনার কোনো গাড়ি আর যাইতে পারবে না। তবে এই বাইক হচ্ছে অনেক রিস্কে যাবে, যে কাদার ভিতর দিয়ে। মানুষের কত কষ্ট দেখেন এই অঞ্চলের। সাবধানে যাইতে পারবেন? ব্যাগ আছে? হ্যাঁ, ইস, ব্যাগ পড়ে গেল। একটা দিয়ে দেন এদিকে। আর এইদিকে হচ্ছে আপনার অটোগুলো সব দাঁড়ায় গেছে, ব্যাগ পড়ে গেল। বাজার আছে? কি জীবন ভাই, একদম লোকাল মানুষদের সাথেই হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, ওরে স্লিপ করতেছে, গাড়ির কি অবস্থা। তো এইখানে হচ্ছে আপনার কাজ চলতেছে, যেহেতু বৃষ্টি হয়েছে পুরোটাই কাদায়, এখন হচ্ছে গাড়ি চলাচল বন্ধ। আমার মামা হচ্ছে খেপলা ফেলতেছে। মামা, এটা খেপলা ফেলেন, দেখি মাছ পান কিনা। ও, মাছ পাইছে। হ্যাঁ, মাছ নাই?
বসে মাছ পাই না। এই পানিগুলো কিন্তু সব এখন হাওরে চলে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য যে এই পানিতেই পাহাড় দেখা যায়। এই যে পানি কিভাবে নামতেছে। বা এই অঞ্চলের মানুষ জান্নাতে বসবাস করে। যদিও প্রকৃতি আসলে সবসময় মানে বর্ষার সময় সবসময় বৃষ্টি হয়, যার কারণে মাঠ ঘাট এগুলো ডুবে যায়, পুরো হাওর তখন পানিতে থই থই করে। তো মানুষের একটু বসবাসের প্রবলেম হয়। ও রে ভিউ, যার কারণে মেঘালয় থেকে পানি কিন্তু এখন হাওরের দিকে যাচ্ছে। কি অপরূপ না, আমাদের বাংলাদেশ থেকেই এরকম চিত্র দেখা যায় যে কি সবুজ। পুরো পানিতে থই থই করতেছে, এপাশে গরু চড়তেছে। তবে মানুষগুলোর জীবন কষ্টসাধ্য হলেও বসবাস করে শান্তি। এখানে ওইরকম হিংসা বিদ্বেষ নাই, ওইরকম মারামারি এগুলো নাই। সবাই পরিশ্রমী প্রচুর। এখানকার মেয়েরা, ছোট ছোট শিশু এবং পুরুষেরা সমান সংগ্রাম করে। যে দেখেন এখানে কিন্তু একটু বৃষ্টি হলেই এরকম কাদা মাটিতে রাস্তাগুলো খুবই অসুবিধা হয় এখানকার মানুষের জন্য। আর ওরা সব স্কুল থেকে আসতেছে, এখানকার ছোট ছোট বাচ্চাদের স্কুল ড্রেসটা দেখুন। আজকে কি পরীক্ষা ছিল তোমাদের? বাহ, তোরা এইরকম রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যায়। তো বর্ষার সময় এখানকার মানুষের বেশ ভোগান্তি হয়, যেহেতু মাটির রাস্তা, আবার অনেক বৃষ্টিপাতও হয় বর্ষার সময়। তখন বাইকগুলোতেও যেতে হলে আপনাকে জায়গায় জায়গায় থামতে হবে। এই যে পড়ে গেছে, আচ্ছা ওই যে দেখেন আমার মামু কিন্তু পড়ে গেছে। কি অবস্থা বাইকের, আল্লাহ। আমি এই অঞ্চলটা হেঁটে হেঁটে বা বাইকে ঘুরে যেটা বুঝলাম, সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা। বিশেষ করে এখানে যারা বসবাস করে। এখন কিন্তু বৃষ্টি আসতেছে, দেখেন যে এই দিক দিয়েই আমাদের যাইতে হবে। হেঁটে যাওয়াটাও কিন্তু মুশকিল। ভাই কেমনে কি করে এখানকার মানুষ থাকে আমি বুঝি না। ওই যে একটা কথা আছে না, যে নিজের জন্মভূমি, নিজের জন্মভিটার প্রতি একটা মায়া জন্মাই। আল্লাহ আমি যেন না পড়ি, আল্লাহ ও আল্লাহ, শেষ। বেঁচে গেছি। ছোটোবেলায় আমাদের ওইদিকেও কিন্তু এরকম মাটির রাস্তা ছিল। তো বর্ষার সময় প্রচুর কাদা মাটি হতো আর কি। এই পাশে হচ্ছে ভারত, পাহাড়গুলো সব মানে পাথর উত্তোলন করছে, যার কারণে এখানে প্রচুর মানুষ কাজ করে আমাদের। বিশেষ করে এই হাওর অঞ্চলের মানুষজনদের যে বাহন নৌকা, মানে পানিপথে তারা এই ধরনের মালগুলো বহন করে। এটা হচ্ছে আপনার আলু, এখানে সার আছে, কীটনাশক। তো এই যে পানিতেই ওরা যাবে ওই গ্রামে, এই নৌকাগুলো। আর রাস্তাঘাটের তো বেহাল দশা, কারণ পানি পড়লে পুরো রাস্তা কাদা, তারপরে হচ্ছে অনেক জায়গায় ভাঙা, যার কারণে ওরা এরকম নৌকা নিয়েই এই গ্রাম আশপাশে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন এদিকে যাওয়া আসা করে। একটা গাড়ি একদম কাদাতে পুঁতেই গেছে। এটা কি ভেঙে গেছে চাকা? ভাই রে ভাই, কি কষ্ট এখানকার মানুষের। যে দেখেন সব মেয়েরা পুরুষেরা সব কিন্তু হেঁটে হেঁটে পার হচ্ছে। কখন হয়েছে এটা? কি কষ্ট না, কোনো গাড়িও আসতে পারবে না। এই দিক দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাইতে হবে এখন। যেমন সুন্দর, তবে এই অঞ্চলের মানুষের জীবনও কিন্তু কঠিন, যেহেতু রাস্তাগুলো একদম সীমান্ত রাস্তা, ওইরকম কনক্রিটের না। হ্যাঁ, এই যে গাড়িটা, ও আমার খালা কি কষ্ট করে আসতেছে দেখুন। যে রাস্তা ভালো না, যার কারণে এখানকার মানুষের কত কষ্ট। খালা কি কষ্ট, তাই না? তাহলে রাস্তা ভালো হলে তো ভালো হইতো। তো দেখেন পুরো রাস্তাটা এখন সুন্দর হইতো না। এবং বিশেষ করে পর্যটকরাও কিন্তু এইদিকে প্রচুর আসে বাইক নিয়ে। ও আল্লাহ, এখনই পড়তাম ভাই রে ভাই, দেখেন যে কি পরিমাণে স্লিপ। তো আমরা হচ্ছে নীলাদ্রি লেকে যাওয়ার পরে এখান থেকে তাহেরপুরে চলে যাব, ওখানেই নাইট স্টে করব।
এইটা হচ্ছে লাকমা বাজার, যেহেতু আমরা নীলারদি হয়ে বারিক্কা টিলায় যাব। তো সেই সকাল থেকে ভ্রমণ করতেছি ভাই, নেত্রকোনা থেকে শুরু করছি, এরপরে ময়মনসিংহ বিভাগ শেষ করে এখন সিলেট বিভাগের সে সুনামগঞ্জের তাহিরপুর যে নীলারদি লেক। তবে সব বাজারগুলোই জমজমাট পরিবেশ। যখনই আমরা বাজারে আসতেছি এত মানুষজনের চলাফেরা, যেহেতু বৃষ্টি হয়েছে প্রতিটা বাজারই কিন্তু পানি কাদা আজকে। আর এই যে এইখান থেকেই কিন্তু পিছের রাস্তা শুরু। আর এতক্ষণ আসছি প্রায় 3টা বাইক আমরা চেঞ্জ করছি এবং 2-3 কিলোমিটার হাঁটতে হয়েছে, এত কাদা। তবে শুনলাম এই রাস্তাটা নাকি এখান থেকে পুরো একদম নেত্রকোনা পর্যন্ত আপনার সেনাবাহিনী মানে এই প্রজেক্টটা পাইছে, এই রাস্তাটা মানে তৈরি করবে আর কি। হয়তো 2-3 বছর লাগতে পারে, এরপরে তখন অনেক সুন্দরভাবে আমরা যাওয়া আসা করতে পারবো এবং এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে। ওকে, আমরা যাই। সেই সাথে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। নীলারদি লেক সামনে, তাই না? বাহ, ঠিক নীলারদি লেকের পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই যে শুধু দেখুন লেকটা, যে আমাদের বাংলার চিত্র আসলেই কত সুন্দর। যদি জাস্ট একটু প্ল্যান করে আমরা আগাইতে পারি তাহলে বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে আসবে। যে দেখেন এখানে লেক আছে, এরকম ছোট ছোট টিলা আছে, এছাড়া মেঘালয়ের যে পাহাড়ি দৃশ্য এখান থেকেই উপভোগ করা যায়। আর সামনে হচ্ছে ভারতের মেঘালয় সীমান্ত। তবে আমরা এই রুট দিয়ে চলে যাবো একদম বারিক্কা টিলা। আমরা এখন বারিক্কা টিলায় উঠতেছি, মানে যেই পাহাড়টা। তবে এই পাশে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তার সামনের ভিউটা দেখুন, ও মাই গড, যে ভারতের সীমান্তে সব লাইট জ্বলতেছে আর এখানেই আমাদের বাংলাদেশ শেষ। আর এটা হচ্ছে জাদুকাটা রিভার। ভাই রে ভাই, আমেজিং যে এমন ভিউ। কি অবস্থা, ভালো আছেন? কি ভিডিও দেখায় নাকি? বাহ, থ্যাংক ইউ। এখানে বাসা? ও, জান্নাতে বসবাস করেন একদম, না? তো এই যে দেখেন যে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত। আর মেঘালয়ে এখন আজান হচ্ছে ভাই। ওয়াও, আজান হচ্ছে। জাস্ট দেখেন যে আজানের ধবনিটা আসতেছে। তো এই যে জাদুকাটা রিভার, এই ভিউটা দেখার জন্য আমরা সেই নেত্রকোনা থেকে বাইকে আসতেছি। অসম্ভব সুন্দর এই অঞ্চলটা। এই পাশে হচ্ছে ঝর্ণা দেখা যায়, 3টা ঝর্ণা এইদিকে। আর যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে তো গ্রিন ভিউটা আরও ফুটতেছে। আর এই যে দেখেন এই পাশেও একটা ঝর্ণা আছে আর সীমান্ত দিয়ে, তার মানে কি ওদের হচ্ছে কাঁটাতার ওই পাশে, আমাদের সীমানা এখনও আছে। মানে এই নদীটার অর্ধেক হচ্ছে আমাদের। বারিক্কা টিলা জাদুকাটা নদী থেকে এখন যাচ্ছি আনোয়ারপুর। আর এই বাজারটা দেখুন যাওয়ার পথে ভাই, এত যানজট এবং আমরা বাইক নিয়ে যেতেই পারতেছি না। এই বাজারের নাম কি মামা? বাদাঘাট। আচ্ছা, এটার নাম হচ্ছে বাদাঘাট বাজার। আর যেতে যেতে কিন্তু রাত হয়ে গেল। আর বাইক কত, আসলে সেই সকালে রওনা দিছি কমলাকান্দা থেকে। ওইখান থেকে একটা বাইক নিয়েছিলাম যে কমলাকান্দার বিভিন্ন স্পট, পাঁচগাঁও, এগুলো ঘোরার জন্য। তো ওই বাইকটা হচ্ছে 1300 টাকা নিছে। এরপরে আমাদের নামাই দিছে বাগদি। তো বাগদির বাগলি, আচ্ছা বাগলি। তো বাগলি থেকে 2 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। তো 2 কিলোমিটার আসার পরে আর একটা বাইক নিয়ে বারিক্কা টিলায় আসছে, ওইটা নিচ্ছে 450। তাহলে 1300 450 কত, 1700। আর কমলাকান্দা যে স্টেশন, ওই স্টেশন থেকে ঠাকুরা কানা, ওখান থেকে কমলাকান্দা আসতে নিয়েছিল 200 টাকা অটো ভাড়া। তো সব মিলে 2000। আর এই যে এখন যে বাইকটা বারিক্কা টিলা থেকে এখন যাচ্ছে আনোয়ারপুর, এটা নেবে 500, 2500 টাকা। এই রুটেই শেষ আমাদের ভাই। তো রাস্তাগুলো হচ্ছে ঠিক এমন। তো এরপর
এরপর একটা ছোট নদী পার হইতে হবে, তার বড় নদী না, এরপরে আনোয়ারপুরে হাউস বোট আছে, ওখানে নাইট স্টে করব। এখন আমাদের এই জাদুকাটা নদীটা পার হইতে হবে বাইক সহ, নৌকায় পার হইতে হবে, কারণ কি ওই পাশে হচ্ছে আনোয়ারপুর। দেখেন যে এই ট্যুরটা কত অ্যাডভেঞ্চার আমাদের জন্য, রাস্তাঘাট থেকে শুরু করে নদী সব কিছুই অতিক্রম করতে হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের বাইক, আর নৌকাটা দেখুন শুধু, যে পুরো অন্ধকার। ওই পাশে যাওয়ার পরে আবার ওই বাজারে যাব, ওই বাজারে, ও তার মানে বাজারে আনোয়ারপুর। তো এই পাশে কোনো ব্রিজ নাই? ব্রিজগুলো হয়েছে না ভাই, এখনো হয় নাই। আমরা গরিব 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 বলে ব্রিজ হয় নাই, এলাকাটা খালি খাইতেছে সুইসা সুইসা নেতা কর্মীরা, তাই না? কত বছর ওরা খালি খাওয়াতে আছে। তো আমি এই জিনিসটা দেখে খুবই হতাশ হলাম যে রাস্তাঘাটগুলোর কি অবস্থা, যে একটাই হচ্ছে ওদের রাস্তা মেইন রোড, যেটা কমলাকান্দা থেকে আমি যখন এই যে বারিককাটিলা আসলাম, তো এই রাস্তাটা যদি কনক্রিটের হতো এই অঞ্চলের সব মানুষের জন্য ভালো হতো। আর দেখলাম যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে কাদা মাটির ভিতর দিয়ে, রাস্তা নাই, বাইক ছাড়া কোনো গাড়িও চলে না। ছেড়ে দিচ্ছেন না? তো এই যে নদীটা, পানিগুলো দেখুন। ওকে যাই, আসলে এটা আমার প্রথম এরকম অভিজ্ঞতা যে এরকম রুট দিয়ে আসা, এর আগে আমি কখনো এইভাবে আসি নাই আগে। হ্যাঁ, এরকম জায়গা বলো যে না জায়গা সুন্দর, বাট যাতায়াত ব্যবস্থাটা একটু অউন্নত। ফাইনালি আমরা পৌঁছাইলাম আনোয়ারপুর, আর এটাই হচ্ছে আজকের হাউস বোট, মানে এখানেই আমি নাইট স্টে করবো। এইটা হচ্ছে আমার রুম, এই যে। সো এর আগেও যখন টাঙ্গর হাওরে এসেছিলাম এই হাউস বোটে ছিলাম, যেটা হচ্ছে ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট, এবং এখানে এসি আছে। এইটা হচ্ছে আপনার যে ওয়াশরুম, এই যে কমোড, এখানে হচ্ছে বেসিন আছে, এ পাশে হচ্ছে উইন্ডো, যেহেতু রাত হয়ে গেছে এটা হচ্ছে মিরর, এবং পানি হয়তো বা এখানে আরও অনেক কিছু প্রয়োজনীয় যেগুলো আছে, গোসল করা, চিরুনি থেকে শুরু করে। আর ভাই এখানে লাভ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে আমি এখানে হানিমুনে আসছি। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুদিন পর থেকেই একদম বর্ষা শুরু হবে, তখন কিন্তু পুরো এই জায়গাটায় ট্যুরিস্টে ভরে যাবে, এবং আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, যেটা ফ্যান্টাসি এই লাক্সারি হাউস বোট। নেক্সটে কমেন্ট করেন যে কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আমরা সেখানে যাব। তবে এবার প্ল্যান আছে যে একটু এই অঞ্চলটা, মানে এই যে সুনামগঞ্জ, তারপরে সিলেটের কিছু আছে না যে একদম সীমান্তবর্তী এলাকা, এখানকার মানুষেরা কিভাবে বসবাস করে, বা বর্ষার সময় তাদের যে কষ্টটা, রাস্তাঘাট, যানবাহন, এগুলো। তো দেখা হচ্ছে। আর একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টাটা।